আসসালামু আলাইকুম। শীতের কারণে কামব্যাক স্থগিত, এইটা হচ্ছে বর্তমানে আমাদের অবস্থা। শীতের কঠিন অবস্থাতে ইদানিং অনেকগুলা ভিডিও স্কিপ হয়েছে, অনেকগুলা ভিডিওর আইডিয়া থাকা সত্ত্বেও ভিডিওগুলো দিতে পারিনি। তো এখন হচ্ছে সময় চলে আসছে আবার শীতের থেকে আমেজ থেকে উঠে দাঁড়ানোর, আবার নতুন করে কামব্যাকের প্রস্তুতি নেওয়ার। আমি প্রথমেই ধন্যবাদ জানাই যাই তোমাদেরকে যে এত এত সুন্দর সুন্দর কমেন্ট করতেছো এবং এত ভালোবাসা দিতেছো। লিটারালি আমার কলেজের ক্লাস টিচার থেকে শুরু করে আর অনেকে মানে আমি না বলাতেই জেনে গেছে আমার কাজের বিষয়ে। তাদেরকে বাইরে থেকে মানুষরা এসে বলতেছে যে স্যার এরকম আপনার স্টুডেন্ট এরকম পড়াচ্ছে এরকম পড়াচ্ছে। তো এই জিনিসগুলো আমার জন্য খুবই ভালো লাগা কাজ করে এবং খুবই নতুন বিষয়। এবং রাস্তাঘাটে তোমরা অনেকে যারা দেখা করো তখন ওই জিনিসটা আরো ভালো লাগে। তো সবকিছু মিলিয়ে খুব ভালোই যাচ্ছে। তো আমি সাইফ রহমান অপূর্ব, এসএসসি পাস করেছি 2024 সালে উদয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবং বর্তমানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি 26 অধ্যয়নরত আছি। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। দেখো ভাইয়া, অধ্যায় 3, অধ্যায়ের নাম হচ্ছে ভাইয়া বল। তো এখন যখন অধ্যায়ের নামটাই হচ্ছে বল, তো প্রথমেই কি বল কি এটা জানতে হবে। যে বাহ্যিক কারণে কোনো বস্তু তার অবস্থান পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে। ভাইয়া কি বললা, কিছুই তো বুঝি নাই। এটাই ছিল আমার প্রথম অবস্থা যখন স্যারের ক্লাস এই সংজ্ঞার মাধ্যমে স্টার্ট হয়েছিল। তো এইটা বোঝার জন্য আসো আমরা একটু উদাহরণের দিকে চলে যাই। চিন্তা করো, মনে করো যে এই যে পর্দাটা, এই পর্দাটা হচ্ছে একটা বস্তু। আমি একইভাবে টানতেছি আবার এরকম ছেড়ে দিচ্ছি। তো আমার হাতের এই যে একটা জিনিস প্রয়োগ করতেছি আমি, এটার কারণে ওর অবস্থানের পরিবর্তন হচ্ছে। তো আমি যে জিনিসটা প্রয়োগের কারণে ওর অবস্থানের পরিবর্তন হচ্ছে ওইটাই হচ্ছে ভাইয়া বল। কিন্তু সংজ্ঞার মধ্যে আরেকটা কি বলছে, যে অবস্থানের পরিবর্তন করে বা করতে চায়। এখন করতে চাওয়ার মানে কি, এইটা একটু দেখো। এই যে বোর্ডটা, এটাকে আমি এদিকে স্থির ভাবে লাগাই দিছি। এখন আমি যদি ওকে সারাদিনও বল প্রয়োগ করি, সারাদিনও বল প্রয়োগ করি, ও কিন্তু অবস্থানের পরিবর্তন করবে না, ও এইখানেই থাকবে। তো ও অবস্থানের পরিবর্তন করতে চায় কিন্তু কেন পারে না, কারণ কি ওকে আমি বেঁধে রাখছি। তার মানে ভাইয়া বল কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন করতেও পারে নাও করতে পারে। কিন্তু বল কি, এই যে আমি এইভাবে টানলাম, এইভাবে ধাক্কা দিলাম, এইটা হচ্ছে বল। এতটুকু বুঝা গেলে আমাদের পরে জানতে হবে কি বল কয় প্রকার। বল হচ্ছে ভাই প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে স্পর্শ বল, একটা হচ্ছে অস্পর্শ বল। এখন যদি আমি এসে ধুস করে তোমাকে ঘুষি মারি, তাহলে এই ঘুষিটা মারার জন্য আমার অবশ্যই তোমাকে স্পর্শ করতে হবে। কিন্তু শুনো, যদি আমি দুটো চুম্বক নেই, চুম্বক নেওয়ার পরে যদি আমি দুটো চুম্বকের কাছাকাছি অবস্থান করাই, তখন তাদের মাঝখানে একটা আকর্ষণ বা বিকর্ষণ বলের কাজ করবে। এইটার জন্য কিন্তু ভাই ওদেরকে স্পর্শ করানোর প্রয়োজন হয় না। এইটাকে বলে ভাইয়া অস্পর্শ বল। তো আমরা কি জানলাম, বল প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে অস্পর্শ বল, একটা হচ্ছে স্পর্শ বল। আবার মৌলিক বল হচ্ছে 4 প্রকার। মৌলিক বল 4 প্রকার: মহাকর্ষ বল, তড়িৎ চৌম্বক বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। এই 4টা হচ্ছে মৌলিক বল। এখন এগুলো কেন জানতে হবে, এই জিনিসগুলো জানতে হবে শুধুমাত্র কখর জন্য, কখর জন্য আর হচ্ছে কনসেপ্টের জন্য। এতটুকু যদি বোঝা হয়ে যায়, আমরা চলে যাব পরের কনসেপ্টে। ভাইয়া দেখো, নিউটন বিজ্ঞানী উনি এসে বলতেছে তুমি যদি কোনো একটা স্থির বস্তু ওর উপর বল না প্রয়োগ করো তাহলে ও আজীবন স্থির থাকবে। কথা তো সত্য। ওকে যদি আমি কোনো বল না প্রয়োগ করি, ও কি নড়বে জায়গা থেকে? নড়বে না। একইভাবে যদি কোনো গতিশীল বস্তু, মনে করো একটা চাকাকে আমি এভাবে ঘোরাই দিলাম, ওকে যদি আমি কোনো বল না প্রয়োগ করি তো ও তো আজীবন চলতে থাকবে। এখন তোমরা বলবা না এরকম তো হয় না, ওকে একটু ধাক্কা দিলে তো একটু পর গিয়ে থেমে যায়। এই থেমে যাওয়ার পিছনে কারণ আছে তো ভাইয়া। এই থেমে যাওয়ার পিছনে কারণ হচ্ছে আমাদের বায়ুমণ্ডল। আমাদের বায়ুমণ্ডলে যে বায়ু আছে, বায়ুর কণা আছে, আমি যখনই চাকা কিভাবে ঘুরাই দিব তখন কি হবে, ওই চাকাটা কিছু দূর যাওয়ার পরে মনে করো ওই বায়ুর বাধার কারণে থেমে যাবে। এখন যদি বায়ুর বাধা না থাকতো তাহলে কিভাবে চাকাটা আজীবন চলতো? না, ওইখানে একটা কিন্তু আছে। কিন্তুটা কি, আমাদের যে মনে করো মাটি বা আমাদের রাস্তা, এটা কিন্তু সম্পূর্ণ মসৃণ না। সম্পূর্ণ মসৃণ পৃথিবীতে কোনো পদার্থই নাই বর্তমানে বলতে গেলে আমার জানা মতে। তো যদি সম্পূর্ণ মসৃণ না হয়, অবশ্যই এখানে খাঁজ খাঁজ আছে। তো যখনই তুমি চাকাটাকে গড়াবা
ওই খাঁজের কারণে দুইটা স্পর্শতলে ভাইয়া একটা ঘর্ষণের সৃষ্টি হবে। এই ঘর্ষণ একটা হচ্ছে ঘর্ষণ বল ভাইয়া, এই বলের কারণে চাকাটা থেমে যাবে। একটু আশা করি ক্লিয়ার। এইখানে নিউটনের সূত্রটাতে নিউটন যেটা বলছে এটা একটা আপেক্ষিক বিষয়। যদি এরকম হতো তাহলে কি হতো, যে স্থির বস্তু স্থির থাকতো আর গতিশীল বস্তু গতিশীল থাকতো। এটা গেল। এখন আমাদের যে জিনিসটা জানতে হবে এটা হচ্ছে ভরবেগ। দেখো আমরা কি জানি, ভরকে কি লেখা যায় ভাইয়া, এম। আর বেগকে লেখা যায় হচ্ছে ভি। এখন এই চ্যাপ্টারে আমাদের একটা কনসেপ্ট হচ্ছে এরকম যে ভরবেগ, যে কোনো একটা বস্তু, গতিশীল বস্তু, ওর তো একটা ভর আছে, আর গতিশীল বস্তুর অবশ্যই একটা বেগ আছে। তো ওই দুইটার একত্রে যে মানটা ওটাকে ভরবেগ বলা হয়। ভরবেগকে ভাইয়া দেখো, ভরবেগ এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়, এবং পি সমান সমান হচ্ছে এম ভি। কেন? ভরবেগ মানে ভর ইনটু বেগ হইল। এখন যখন আমি একটা নতুন সূত্র পাইলাম ফিজিক্সে, তো আমার কাজ কি, এই সূত্রতে একটা ম্যাথ দেখা। চলো একটা ম্যাথ দেখে ফেলি। শোনো, এইখানে ম্যাথে বলছে 5 কেজি ভরের একটি বস্তুর 3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে ভরবেগ কত হবে। কি ভাইয়া, 5 কেজি ভরের একটি বস্তু 3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে ভরবেগ কত হবে। দেখো ভরবেগের সূত্র জানি আমি, এই সাইডে টান দিয়ে, দাঁড়াও পর্দাটাকে পিছনে করে নি, এই যে ঠিক আছে। এখানে আমি একটা ডান সাইডে একটা টান দিব, টান দিয়ে কি লিখবো এখানে। এই জিনিসটা মিস করলে তোমার পরীক্ষায় মান ভুল আসার চান্স অনেক বেশি হয়ে যায়। কারণ কি, তুমি প্রশ্ন দেখে দেখে মান বসাবা, তখন তোমার এক ম্যাথ, অনেক 8 ম্যাথ গুলো তো ছোট, কিন্তু বড় ম্যাথ গুলোতে ক্যালকুলেশনে ভুল হয়ে যাবে। তাই তোমার কাজ কি হবে, সবসময় ডান পাশে লিখে নাও। দেখো তাহলে কি হবে, ভর কমা এম সমান সমান কত, 5 কেজি। আবার বেগ কমা ভি সমান সমান কত, 3 ms ইনভার্স 1। ঠিক, তাইলে আমি কি মান বসাবো, 5 ইনটু 3 15। এখন প্রশ্ন হলো যে ভাইয়া এইটার একক কি। ভাইয়া ভর আর বেগ আমি একটু দেখি। দেখো এইটা কি ভর, ওর একক হচ্ছে কেজি, আর বেগের একক কি ms ইনভার্স 1। ভরের একক হচ্ছে কেজি, বেগের একক ms ইনভার্স 1, তাহলে ওর একক হবে কেজি ms ইনভার্স 1। ক্লিয়ার? এইরকম টাইপের এখন ভরবেগের ম্যাথ তোমরা করতে পারবা। এখন কথা হচ্ছে এই ভরবেগের ম্যাথ এরকম ভাবে তোমাদের আসবে না, অনেক বড় একটা ম্যাথ থাকবে, ওইখানে কোনো জায়গায় ভরবেগের কাজ লাগবে। কিভাবে লাগবে, কেন লাগবে না, আমরা সামনে দেখব। এখন শোনো ভাইয়া, নিউটন আরেকদিন সকালবেলা হুট করে ঘুম থেকে উঠে বলতেছে, নাও আমার দ্বিতীয় সূত্র। এই নাও দ্বিতীয় সূত্রতে তিনি বলতেছে যে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। তার মানে একটা বস্তু মনে করো এইখান থেকে যাত্রা শুরু করছে, এরপর টিসুস করে একটা দৌড় দিছে, তো যাত্রা শুরুর সময় মনে করো স্থির ছিল, মাঝ রাস্তায় গিয়ে বেগ আরো বাড়ছে, শেষে গিয়ে মনে করো আরো বাড়ছে, তো বেগের একটা পরিবর্তন হইতেছে। কোন বস্তুর ভর তো পাল্টাইতে পারে না। দেখো আমি একটা মানুষ, আজকে আমার ভর 60 কেজি, কালকে সকালবেলা উঠে 120 কেজি হওয়া পসিবল না, যদি বাড়েও গ্র্যাজুয়ালি বাড়বে, কিন্তু এই ভর তো মানুষের বাড়ে। এখন কি একটা বস্তু মনে করো এই মার্কারের ভর কি বেড়ে যাবে? অবশ্যই না, এই মার্কারের ভর বাড়া পসিবল না। তাহলে যখন একটা বস্তুর ভর নির্দিষ্ট কিন্তু সে বিভিন্ন বেগে দৌড়াইতে পারে, তখন তার ভর বেগের মানের একটা পরিবর্তন আসবে। এখন এইখানে বলতেছে যে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে তুমি কোন একটা বস্তুর ভরবেগের মান পরিবর্তন যে হবে, এইটা তুমি যে বল দিবা এইটার সমানুপাতিক হবে। এখন এই বস্তুটা আমি যদি ওকে এরকম বল না দেই, ওর কি মুভ করার কোন ক্ষমতা আছে? ও তো আজীবন এক জায়গায় স্থির থাকবে। কিন্তু আমি ওকে এরকম করে ওর বেগ আপ ডাউন করতেছি, এই কারণে ওর ভরবেগের পরিবর্তন হচ্ছে। এখন আমি যে আমার হাত দ্বারা এটা প্রয়োগ করতেছি, এই প্রয়োগকৃত জিনিসটার নামই হচ্ছে বল। একটু ক্লিয়ার? এখন আমরা এখান থেকে একটা ইকুয়েশন দেখে ফেলবো। দেখো ভরবেগের পরিবর্তন, যেহেতু সে বলছে ভরবেগের পরিবর্তন কিসের সমানুপাতিক? প্রযুক্ত বলের। আমি আগে ভরবেগের পরিবর্তনটা দেখে নিই। ভরবেগের পরিবর্তন
দেখো ভরবেগের যখন পরিবর্তন বলা হয়েছে তার মানে কি হবে, শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ, সবসময় এটা হয়। তো শেষ ভরবেগ মানে কি, আগে শেষ বেগ। দেখো এম ভর তো সেম, কিন্তু যখন শেষ বেগ বলা হয় তখন আমরা ভি ইউজ করি, আর আদি বেগের জন্য ইউ। তাহলে কি শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ, তাহলেই হয়ে যাবে ভরবেগের পরিবর্তন। এখন বলতেছে এটা হচ্ছে প্রযুক্ত বলের সমানুপাতিক, কিন্তু এখানে প্রযুক্ত বলের যে সমানুপাতিক, বলটা তো অবশ্যই একটা নির্দিষ্ট সময়ে দেওয়া হবে ভাইয়া। তো এই জিনিসটাকে আমরা লিখবো এরকম ভাবে, দেখো mv মাইনাস mu ডিভাইডেড বাই টি সমানুপাতিক f। এই টিটা কেন হইল, কারণ কি দেখো মনে করো আমি যদি বলি আমি একটা বস্তুর উপর বল প্রয়োগ করছি 5 নিউটন, কতক্ষণ যাবত করছি, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, সামথিং একটা টি এর মান আছে, ওইটার কারণে এখানে টি আর এইখানে এফ। এখন দেখো এইখানে আমি কি করতে পারি, আমি কিছুই না, দেখো এইখানে জাস্ট আমি এমটা কমন নিয়ে নিব। এমটা যদি আমি কমন নেই তাহলে এখানে হবে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, ঠিক আছে। এখন যে ভাইয়া ভি মাইনাস টি হইল, আমার এখানে কি ছিল, সমানুপাতিক চিহ্ন। সমানুপাতিক চিহ্ন উঠলে একটা সমানুপাতিক ধ্রুবক বসবে, আর এইখানে ওই সমানুপাতিক ধ্রুবকটার মান হচ্ছে কে। যারা এটা জানো না তারা জেনে নাও যে কোনো একটা সমানুপাতিক চিহ্ন উঠাইতে হলে কোনো না কোনো একটা সমানুপাতিক ধ্রুবক ইউজ করতে হয়, আর এইখানে ধ্রুবকের মান হচ্ছে কে। তাহলে এখানে কি হবে কে এফ, ঠিক আছে। সমানুপাতিক উঠার জন্য ইকুয়ালস টু কে লিখলাম আর এফ এফ এর মতো বসে গেল। এখন আমরা কি জানি, দেখো এই যে এম ভি মাইনাস ইউ বাই টি, এইটা সমান সমান হচ্ছে এ, আর ওই পাশে কি, ওই পাশে হচ্ছে কে এফ। এইখান থেকে হচ্ছে আমার ওই সূত্রটা আসে। আমরা যে যারা জানি তারা তো জানি, আর যারা জানি না তারা দেখে নাও। এইখান থেকে সূত্রটা আসে এফ সমান সমান এম এ। এখন জিজ্ঞেস করবা যে কে কই গেল, এইখানে কে যেহেতু ধ্রুবক এইটা এখানে ওরা হিসাব করেনি, ঠিক আছে। তো এইটা হচ্ছে এখানে আমার ফাইনাল সূত্র। এইখানে সূত্রের মধ্যে কোনটা কি, এই এফটা, এই এফ হচ্ছে বল, এই এম হচ্ছে ভর, আর এ হচ্ছে ত্বরণ। যারা ত্বরণ কি জানো না, এই দেখো এইটা হচ্ছে ত্বরণ, এই পুরো জিনিসটা মানে একটা শেষ বেগ আর একটা আদি বেগ, এর সাথে যদি আমি সময়কে ভাগ করে দেই তাহলে যেই মানটা আসে ওইটা হচ্ছে ত্বরণ। মানে আমি যে বলতেছি তার বেগ এত হইছে, এখন এটা হওয়ার জন্য একটা হারে ওকে বৃদ্ধি পাইতে হইছে, তো কত হারেও বৃদ্ধি পাইছে এইটাই হচ্ছে ত্বরণ। জিনিসটা শুনো যে আমি যদি বলি যে আগে ওর বেগ ছিল 5 ms ইনভার্স 1, পরে হইছে 20 ms ইনভার্স 1, এইটা হইছে সম্পূর্ণ 5 সেকেন্ডে। তো এই 5 সেকেন্ডে যে 5 থেকে 20 হইলো, তাহলে এইখানে কি হারে বৃদ্ধি পাইছে প্রতি সেকেন্ডে, এইটার মানে হচ্ছে ত্বরণের মান এ। আর ভরটা একটা বস্তু নির্দিষ্ট, আর এই ভর আর ত্বরণ গুণ করলে সবসময় প্রযুক্ত বল পাওয়া যাবে। কি বল, প্রযুক্ত বল, মানে আমি কতটুকু বল দিতে হইছে। ক্লিয়ার? এতটুকু বুঝা হইলে আমরা পরে চলে যাই। দেখো নিউটন তৃতীয় সূত্র আরেকটা দিছে, এইখানেও এসে বলতেছে যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। সহজ কথা ভাইয়া, কার্মা। তুমি যদি কাউকে আঘাত করো তোমার পাল্টা আঘাত পেতে হবে, এইটাই হচ্ছে কথা। আমি যদি এখন চিন্তা করি যে বোর্ডকে জোরে একটা ঘুষি দিব, তা বোর্ড কি বলবে, আচ্ছা তুমি প্রথমবার ঘুষি দিছো আমি তোমাকে কিছু বলবো না, পরের বার আইসো, পরের বার মজা দেখাবো না। বোর্ড তো এটা বলবে না। আমি যখন ঘুষি দিব বোর্ডের গায়ে যেরকম আমার বলটা প্রয়োগ হবে, বোর্ডও সেম পরিমাণ বল আমাকে দিবে, এই কারণে আমার হাতেও ব্যথা লাগবে। এই জিনিসটাকে বলা হয় প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি ওকে বল দিছিলাম এই দিকে আর ও আমাকে বল দিবে এই দিকে, তার মানে কি আমি যতটুক দিছি ও আমাকে অতটুক ব্যাক দিছে, এই কারণেই তো আমি হাতে ব্যথা পাইছি। কিন্তু আমি দিছিলাম ওই দিকে আর ও আমাকে দিতেছে এই দিকে, তার মানে কি এটা হয়ে যাচ্ছে বিপরীত দিক। তার মানে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এখন এইখান থেকে যদি আমরা একটা সূত্র প্রতিপাদন করার চেষ্টা করি, দেখো তো কি হয়। দেখি দেখো
এইটা হবে হচ্ছে F1 is equals to minus F2। তার মানে এই দুইটা বল সমান ঠিকই কিন্তু বিপরীত। একটা প্লাস, এই দেখো একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস। ক্লিয়ার? এখন যদি এইটা ক্লিয়ার হয়ে থাকে, একটা ম্যাথ দেখা উচিত। দেখো একটা ম্যাথে কি বলতেছে, 2 কেজি ভরের বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ করলে বস্তুর ত্বরণ কত হবে। তাহলে শোনো, 2 কেজি ভরের একটি বস্তুর উপর, তাহলে কয় কেজি ভর আগে সাইডে ডাক দেই। এখানে ভর m সমান সমান 2 কেজি। 2 কেজি ভরের বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগে, বল মানে কি F, এটা হবে 20 নিউটন। বল প্রয়োগ করলে বস্তুর ত্বরণ কত হবে। দেখো F এর মান দেওয়া, m এর মান দেওয়া, a এর মান মানে ত্বরণ কত হবে এটা চাইছেন। ত্বরণ বানানটা যারা জানো না তাদের জন্য একটু লিখে দেই, তয় ব র ন, ত্বরণ। ঠিক আছে? তাহলে এখন শোনা, আমরা তো একটু আগে একটা সূত্র দেখলাম যেখানে এরকম ছিল। দেখো আমরা কি জানি, বলবা ভাই আমরা তো জানি না, শুধু তুমি জানো। না না, আমরা সবাই জানি, মাত্র দেখছি। দেখো F সমান সমান ma। তে এই সূত্রটা যখন F সমান সমান ma হইল, আমার তো সবগুলো মান দেওয়া হয়ে গেছে, জাস্ট কি বসাইতে হবে, কি হবে 2 into 20 সমান সমান হবে, ও আচ্ছা না 2 into a এর মান চাইছে, এক্সট্রিমলি সরি, একটু ইকুয়েশন সাজায় নিতে হবে। দেখো ভাইয়া, আমার f এর মান দেওয়া, m এর মান দেওয়া, চাইছে হচ্ছে a এর মান। তাহলে আমি কি করব, আমি a কে বলবো তুমি এই পাশে a হিসাবে থাকো, এবং এর সাথে যে m গুণাকারে ছিল না, এটা তো সমীকরণের ডান পাশে গুণাকারে ছিল, এটাকে যদি আমি সমীকরণের বাম পাশে নিয়ে আসি না, তাহলে এটা ভাগ হয়ে যাবে, f ডিভাইডেড বাই m। এইখানে আমি একটা সাইন দিলাম। ঠিক আছে? এখন আমার তো a এর মানই লাগবে, তো আমি a কে এই পাশে লিখি আর f m কে ওই পাশে লিখি। এই দেখো f ডিভাইডেড বাই m। এখন মান বসাও। দেখো f এর মান দেওয়া 20, m এর মান দেওয়া 2, তাহলে টোটাল মান আসবে হচ্ছে 10। এখন কথা হইলো এটার একক কি। ভাইয়া এইটার একক হচ্ছে ms ইনভার্স 2, মানে হচ্ছে মিটার, এই m হচ্ছে মিটার, এই s হচ্ছে সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড কিন্তু স্কয়ার। এখন পার কেন বললাম, কোনো কিছুর উপর যদি ভাই এরকম মাইনাসে পাওয়ার থাকে তখন এটাকে পার বলা হয়। এই দেখো মার্কারও নাটক করে। আচ্ছা দেখো, তাহলে কোনো কিছুর উপর যদি এরকম মাইনাসে পাওয়ার থাকে তখন এটাকে পার বলে। তাহলে এইখানে যদি মনে করো s এর উপর -2 দেওয়া, তাহলে এটাকে কি বলতেছি, পার সেকেন্ড। তাহলে যদি অপূর্বর উপর -2 থাকতো তাহলে কি হইতো, পার অপূর্ব স্কয়ার। তাহলে কি, পার সেকেন্ড স্কয়ার পার অপূর্ব স্কয়ার। বুঝছো? তো যে কোনো কিছুর উপর এরকম তোমরা সাজিয়ে নিতে পারবা। তো এইটাই হচ্ছে ভাই আমার ত্বরণের মান, যেটা হচ্ছে প্রশ্নে চাইছিল। হইল? দেখো ভাইয়া পরের প্রশ্ন কি বলে। পরের প্রশ্নে বলতেছে যে 3 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 3 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 12 নিউটন বল 5 সেকেন্ড যাবত ক্রিয়া করে। তারপর বস্তুটি 2 মিনিট সমবেগে চলে এবং এরপর 2 সেকেন্ড সময়ে বস্তুটিকে থামানো হয়। অনেক কথা বলছে, সমস্যা নাই। প্রথম প্রশ্ন, শুরু হতে শেষ পর্যন্ত বস্তুর মোট অতিক্রান্ত দূরত্ব বের করো। আর দ্বিতীয় প্রশ্ন, বস্তুটিকে থামাতে বাধাদানকারী বল নির্ণয় করো। কিছুই না ভাইয়া, কিছুই না, মানে জাস্ট পানি ভাত জিনিস। আমরা এটাতে এখন শুরু করব। এই সকল ম্যাথ করার জন্য সবার প্রথমে আমার যে কাজ করতে হবে, একটা চিত্র আর্ট করতে হবে। আমাকে কি বলছে, 3 কেজি ভরের একটি বস্তুর উপর 3 কেজি ভরের একটি বস্তুর উপর, দেখো একটা বস্তু নিলাম 3 কেজি, কিন্তু এখানে লেখা ছিল 3 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর।
যখনই স্থির অ্যাড হয়েছে না, তো ওর মানে কি ভাই দেখো, ওর আদিবেগ ইউ হচ্ছে ভাই আদিবেগ, এটা হবে 0 মিটার পার সেকেন্ড। আমি স্থির দাঁড়ায় আছি, তার মানে কি আমার কি কোনো বেগ আছে? তার মানে আমার কোনো বেগ নাই। এই কারণে বেগ যদি না থাকে, বেগ কত? তাহলে বেগ হবে 0। ঠিক আছে, এখন দেখো এইটার উপর কি বলছে, এইটার উপর 12 নিউটন বল 5 সেকেন্ড যাবত ক্রিয়া করে। দেখো আমি ওর উপর এই পাশ থেকে মনে করো 12 নিউটন বল প্রয়োগ করলাম, কত সেকেন্ড যাবত? আচ্ছা 5 সেকেন্ড তো এইখানে হবে না, 5 সেকেন্ড ওই পাশে হবে। 12 নিউটন বল প্রয়োগ করছি। এই দেখো আমি যদি চিন্তা করি যে 5 সেকেন্ড সময় আমি ওকে এখান থেকে এখানে নিয়ে আসছি, তাহলে এই টুকের টি এর মান হবে হচ্ছে 5 সেকেন্ড। ঠিক আছে, বস্তুগুলো সেমই আছে, খালি ওকে ধাক্কা দিয়ে এইখানে নিয়ে আসছি। এখন এইখানে আসার পর ওর বেগ হয়ে গেছে ভাইয়া ভি, আর আগের মতো ওর বেগ ইউ 0 নাই। ওকে বল প্রয়োগ করছি, ও রাস্তা দিয়ে হাঁটছে বা চলছে, তো ওর বেগ বেড়ে গেছে, ওর বেগের মান এখন হয়ে গেছে ধরো ভি। এখন এরপরে বলছে তারপর বস্তুটি 2 মিনিট সমবেগে চলে। তার মানে এইখানে আসার পর যেই বেগ, এরপরে আরো 2 মিনিট, কয় মিনিট? t2, এটা যদি t1 হয় এখানে t2 হবে 2 মিনিট, আরো 2 মিনিট এই একই বেগে চলবে। ধরো আমি এই বেগে চলার পর এখানে আসছে, এই যে বেগ সেম, তখন এই জায়গাটা আসছে। আচ্ছা ভালো কথা। এখন বলতেছে এইখান থেকে আর 2 সেকেন্ড সময় পর t3 2 সেকেন্ড, 2 সেকেন্ড সময় পর বস্তুটাকে ধাক্কা দিয়ে হোক বা ব্রেক করে হোক বা যেভাবে হোক বস্তুটাকে থামাই দিবে। থামাই দেওয়া মানে কি? বেগ হয়ে যাবে 0 মিটার পার সেকেন্ড। থামাই দেওয়া মানে কি? বস্তুটা স্থির হয়ে যাওয়া, আর স্থির বস্তুর বেগ কত হয়? 0 মিটার পার সেকেন্ড। তো দেখো একটা বস্তু যাত্রার শুরুতে ওর বেগ ছিল 0, মানে ও ছিল স্থির। ওকে আমি যখনই ধাক্কা দিছি 12 নিউটন বলে, 5 সেকেন্ড ধরে ওকে আমি এভাবে ধাক্কা দিছি, দিয়ে ওকে আমি এইখানে নিয়ে গেছি। এখন আমি যে ওকে ধাক্কা দিয়ে এইখানে নিয়ে গেছি, ও কি নেওয়ার পরে স্থির হয়ে গেছে? অবশ্যই না, ওর ভিতরে একটা বেগ আছে। এই বেগের মানটা আমি ধরলাম ভি। ও এত 0 থেকে শুরু করছিল এই যে স্থির, আর দৌড়ে দৌড়ে এই বেগে পৌঁছায় গেছে মনে করো। এখন পরে বলতেছে এইখান থেকে আরো 2 মিনিট এই সেম বেগে ওর যাবে। আরো কয় মিনিট? 2 মিনিট। এরপরে এইখানে আসার পর এই যে 2 মিনিটের রাস্তা যে শেষ হলো, পরে আর 2 সেকেন্ড সময় ওকে বল প্রয়োগ করে থামিয়ে দেওয়া হবে। তাহলে থামায় দেওয়া মানে কি? বেগ হয়ে যাবে 0। এই যে শেষ বেগ 0, আদি বেগ 0, শেষ বেগ 0। এখন শুনো, এখন এইখানে কি হবে? আমার কাজ হচ্ছে শুরু হতে শেষ পর্যন্ত বস্তুর মোট অতিক্রান্ত দূরত্ব বের করা। আমি যদি চিন্তা করি এতটুক একটা দূরত্ব, এতটুক একটা দূরত্ব, এতটুক একটা দূরত্ব, তাইলে এই সবগুলা দূরত্ব যোগ করলে তো শুরু হতে শেষ পর্যন্ত মোট অতিক্রান্ত দূরত্ব আসবে। তাই আমি কি করব? আমি প্রথমে এতটুকু দূরত্ব বের করার চেষ্টা করব। আসো একটু দেখি, এইখানে একটা দাগ দিব। দাগ দেওয়ার পর কি কি দেওয়া আছে আগে লিখি। দেখো m = 3 কেজি। ঠিক আছে, আদিবেগ u দেওয়া হচ্ছে 0 ms ইনভার্স 1। বল প্রয়োগ করছি 12 নিউটন। দেখো F 12 নিউটন, আর সময় হচ্ছে আমার এইখান থেকে এইখানে যেতে হবে এই দূরত্বটা। ঠিক আছে, এখন এইখানে সময় হচ্ছে আমার t1 5 সেকেন্ড। ক্লিয়ার? এখন আমার লাগবে দূরত্ব s। s এর আমরা একটা সূত্র জানি, সবাই জানি, s = ut + 1/2 at²। এখন এই সূত্র দেখো, u এর মান জানা আছে, t এর মান জানা আছে, এই যে t এর মান এটাও জানা আছে, এই a এর মানটা জানা নাই। এই a এর মানটা আমার এই পাশে একটু বের করে নিতে হবে। আমরা F = 12 নিউটন দেওয়া আছে, কিন্তু আমরা আরেকটা সূত্র জানি না ভাইয়া, F = ma। তো যখন F = ma আমি সূত্র জানি, দেখো m এর মান আমার দেওয়া, f এর মানও দেওয়া, আমি a এর মান বের করতে পারবো না, ওই যে প্রথমে একবার শিখছিলাম। তাহলে a = হবে হচ্ছে এই f তো f এর জায়গায় থাকবে আর m টা ভাগ হয়ে যাবে, তাহলে f/m। তাহলে এটার মান হবে হচ্ছে, দেখো f এর মান 12 নিউটন,
12 ডিভাইডেড বাই m এর মান হচ্ছে 3, এই দেখো 3, তাহলে কত হবে 3 4 12, তাহলে এইখানে হবে 4ms ইনভার্স 2, মানে কি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন যে এই এর মান আসলো, এইটা এখন আমি চাইলে এখানে বসাইতে পারবো। এখন দেখো আমি কি করব, u এর মান 0, 0 সাথে ভাইয়া আমি 1 কে গুণ করি, 100 কে গুণ করি, 1 লাখ গুণ করি, 10 লাখ গুণ করি, কোনো প্যারা নেই, 0 সবসময় 0ই থাকবে। তাই দেখো এই 0 সাথে 5 গুণ করলে যে কথা না করলে একই কথা, আমি এটা একবারে বাদ দিতে পারতাম, কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট করে দেখাই। দেখো 1/2 ইনটু এর মান কত 4, এই যে এর মান 4 এখানে লিখে দিই, আর টি এর মান কত, টি এর মান হচ্ছে 5, কিন্তু 5 এর উপর এখানে স্কয়ার দিতে হবে। তাইলে দেখো হাফ ইনটু 4 হবে হচ্ছে 2, আর 5 স্কয়ার মানে হচ্ছে 25, তাহলে টোটাল হবে হচ্ছে এখানে 50 মিটার। তাহলে ভাইয়া আমি যদি ধরি এইখান থেকে এইখানের দূরত্ব হচ্ছে s1, তাহলে এইটাকে যদি আমি লিখি s1, তাহলে এইটার মান হচ্ছে 50 মিটার। তা আমার আরো এই দেখো এইখানে এই দূরত্ব কি s2, আর এইখানে এই দূরত্ব এটা হবে হচ্ছে s3, এই দুইটাও বের করা লাগবে। তা এইটা যখন 50 মিটার হয়ে গেছে, দেখো আমি কর্নারে s1 50 মিটার লিখে ফেলি যাতে আমি ভুলে না যাই। এখন এতটুকু আমি মুছে দিব, মুছে দিয়ে আমি পরের অংশটা করব। দেখো এতটুকু একটু মুছে দিই, মুছে দিলাম, টি এর মান চেঞ্জ হবে, দেখো এই পাশের জিনিসগুলো কিছু চেঞ্জ হয়ে যাবে, ওয়েট, এই পাশের জিনিসগুলো চেঞ্জ হয়ে যাবে। দেখো প্রথমে তোমার বুঝতে হবে যে এইখানে ও 0 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছিল, কিন্তু যখন ওকে আমি 5 সেকেন্ড বল প্রয়োগ করে এইখানে নিয়ে রাখলাম, তখন কিন্তু ওর বেগ আর 0 নাই, তখন অবশ্যই ওর বেগ বেড়ে সামথিং হয়ে গেছে। এখন বেড়ে সামথিং কত হয়েছে এইটা আগে আমার জানতে হবে। এই বেগ নির্ণয় করার জন্য শেষ বেগ নির্ণয় করার সূত্র হচ্ছে v = u + at। এখন যদি v = u + at হয়, দেখো u এর মান জানি, a এর মান একটু আগেই বের করছিলাম 4, t এর মান হচ্ছে 5, তাহলে বসায় দাও, কি হবে 0 + 4 * 5, তাহলে এটা হবে হচ্ছে 4 × 5 = 20 মিটার পার সেকেন্ড। বেগ হইলে ভাইয়া মিটার পার সেকেন্ড হবে, আর যদি বলি ত্বরণ a, তখন হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন দেখো এইখানে পৌঁছানোর পর এই যে এই v এর মান হচ্ছে এইটা। এখন আমি যদি বলি যে ও এইখান থেকে এইখানে যাত্রা করবে, কিভাবে যাত্রা করবে, সমবেগে যাত্রা করবে। তো সমবেগে যাত্রা করা মানে কি, ও এই পুরাটা রাস্তা এই 20 মিটার পার সেকেন্ড বেগে যাবে। তা ও যদি পুরাটা রাস্তা ভাইয়া 20 মিটার পার সেকেন্ড বেগে যায়, তাহলে ওর কি হবে একটু দেখতে হবে। দেখো ফার্স্টে আমি লিখবো কি দেওয়া আছে, t2 = 2 মিনিট। একই কথা ভাইয়া, একই কথা, কখনো মিনিটে রেখে ম্যাথ করা যাবে না, সব সময় ম্যাথ করতে হলে SI এককে নিতে হবে। তা এইখানে SI এককটা হচ্ছে আমার সেকেন্ড, তাই মিনিটকে সেকেন্ডে নিতে হলে 60 দ্বারা গুণ করতে হবে। দেখো 60 দ্বারা গুণ, তাহলে এটা হবে 120 সেকেন্ড। এই যে একটু আগে তো আমি সেকেন্ডে ম্যাথ করছিলাম, এই যে, তাহলে এইখানে 120 সেকেন্ড হইলো। বেগের মান কত, v বেগের মান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এখন শুনো, যখনই পরীক্ষার প্রশ্নে কোথাও বলে দিবে যে সমবেগে যাচ্ছে, তখন সমবেগে গেলে দূরত্বের সূত্র হচ্ছে s = vt। এখন যেহেতু এইখানে আমি s2 বের করব, তাহলে এইখানে s2 লিখে দেই, সমস্যা নেই। v এর মান জানি, t এর মান জানি, জাস্ট বসাইতে হবে। দেখো 20 × 120, এইটার ক্যালকুলেশন করলে ভাইয়া মানটা আসবে হচ্ছে, আমি একটু দেখে যদি বলি, 2400 মিটার, 2400 মিটার। তাইলে দেখো s1 মানে এতটুক, এইটার মান পাইছিলাম 50 মিটার, s2 মানে এতটুক, এইটার মান পাইছি 2400 মিটার, আর বাকি হচ্ছে s3। আমি আস্তে করে এখানে s2 টা 2400 মিটার লিখে s3 টা এখন করার পালা আমার। দেখো এখন s3 টা যে আমি করব, আগে এটা মুছে নেই, পরে বলতেছি কি কাহিনী হবে। এখন শুনো ভাইয়া, এইখানে যে s3 মানে কি,
ওর আদি বেগ এইটা v, এই v সমান সমান কত 20 মিটার পার সেকেন্ড। এখন ও এইখান থেকে জিরো হয়ে যাবে, তার মানে ওর আদি বেগ হবে 20 মিটার পার সেকেন্ড, শেষ বেগ হবে 0। তাহলে 2 সেকেন্ড সময় ওকে থামানো হবে। আমার কাছে এইখানে চাইছে এইখানে কতটুক দূরত্ব অতিক্রম হবে। ভাইয়া ঠান্ডা মাথায় শুনো, এইখানে একটা বেগের পরিবর্তন হয়েছে না। আমি কি বলছিলাম যে একটা বস্তু স্থির আছে, পরে দৌড়ানো শুরু করছে বা ধাক্কা দেওয়া শুরু করছে বা গাড়ি চলছে, তাহলে কি ওর বেগের একটা পরিবর্তন হয়েছে। এই বেগের পরিবর্তন হইলেই ভাইয়া ওর মাঝখানে একটা ত্বরণের সৃষ্টি হয়। কারণ কি কি হারে বেগের পরিবর্তনটা হয়েছে এইটা। তাইলে আমার যখনই এরকম বেগের পরিবর্তন থাকবে, আমার সর্বার প্রথম কাজ হচ্ছে কোনো না কোনো ভাবে ত্বরণ বের করা। আমার ত্বরণ বের করতে হবে। এখানে শুনো, ত্বরণ বের করার সূত্র হচ্ছে a = v - u / t। এখন জিজ্ঞেস করবা ভাইয়া এত সূত্র এগুলা কি সব আলাদা আলাদা মুখস্থ করা লাগে? শুনো ভাইয়া, আমরা এই সূত্রটাই কিন্তু অন্য একটা রূপে জানি। দেখো একটু আগে শেষ বেগ v নির্ণয় করার একটা সূত্র দেখছিলাম, v = u + at। এখন এই v = u + at, দেখো আমি যদি বলি এইটা ইউটা এই পাশে প্লাস আকারে আছে, এই পাশে এটা মাইনাস করব, v - u, আর এই টিটা এই পাশে গুণ আকারে আছে, এই পাশে এটা ভাগ করে দিব, ভাগ t সমান সমান কি হবে a। তার মানে আমার এই সূত্রটা থেকে ভাইয়া এই সূত্রটা আসছে। জাস্ট আমি কি করছি, জায়গা এদিক সেদিক করছি। আমার কাজের সুবিধার্থে আমি ফিজিক্সের যে কোনো সূত্রের জায়গা এই পাশে পাশ করতে হবে ভাইয়া, কিন্তু জায়গা এই পাশে পাশটা সঠিক হইতে হবে। তুমি গুণের জায়গায় যদি ভাগ করো, ভাগের জায়গায় যদি এবার যোগ করো, যোগের জায়গায় যদি বিয়োগ করো, তাহলে তো মিলবে না। তোমার জিনিসটা বুঝে, ম্যাথের ইকুয়েশন সিস্টেমটা বুঝে যদি তুমি এদিক সেদিক করো, তোমার যে কোনো সময় যে কোনো ম্যাথ মিলাইতে পারবে। দেখো এখন আমি যেহেতু এইটা বুঝে গেলাম, তাহলে আমার কাজ কি ত্বরণটা বের করে ফেলা। এই v মানে হচ্ছে শেষ বেগ, মানে শেষে কি হইছে দেখো ভাইয়া, শেষে গিয়ে ওর বেগ হয়ে যাবে 0। তাহলে লেখো 0। আর আদি বেগ মানে এইখান থেকে শুরু হয়েছে, এইখানে শেষ হয়েছে, তার মানে এইখানে এইটা হচ্ছে ওর আদি বেগ। এইখানে দেখো বলছে এইখান থেকে এই পর্যন্ত সেম বেগে মানে সমবেগে চলে, তাহলে এইখানে ছিল 20, তাহলে এইখানেও হবে 20। তাহলে দেখো এইখানে হবে 20। সময় হচ্ছে ভাইয়া 2 সেকেন্ড। এই দেখো 2, তাহলে দেখো -20 / 2 বা -10 ms * 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন ও এই ত্বরণে থামতেছে, মানে ওর থামার হারটা কি, এই হারে প্রতি সেকেন্ডে ও 10 মিটার পার সেকেন্ড বেগ করে হ্রাস পাচ্ছে। মাইনাস চিহ্ন মানে হ্রাস পাওয়া, ঠিক আছে, প্লাস চিহ্ন মানে কি প্রতি সেকেন্ডে 10 মিটার করে বাড়তেছে, 10 মিটার পার সেকেন্ড করে বেগ বাড়তেছে, আর মাইনাস মানে হচ্ছে কমতেছে। তাহলে এই হারে কমতেছে। এখন আমার কাজ কি, আমার কাজ কি s3 নির্ণয় করা। দেখো আমি যদি এই 10 -10 এর মানটা এর মানটা মুখস্থ রাখি, মুখস্থ রাখার দরকার নেই, দেখো আমি সাইডে লিখে রাখি যে a = -10 ms * 2। দেখো ঠিক আছে, তা আমার কি লাগবে, আমার লাগবে s। s এর আমরা একটা সূত্র দেখছিলাম, s = ut + 1/2 at²। ঠিক, এখন শুনো এইখানে s হবে 3, কারণ কি আমি এখন এইখানে কাজ করতেছি, এখানে আমি s3 ধরছিলাম, তাহলে এইখানে s3। এই s3 তে দেখো আদি বেগ v, এইখানে এই ক্ষেত্রটাতে দেখো আমি যদি এইটাকে একটা ব্র্যাকেট চিন্তা করি এই ট্রু, তাহলে এইখানে ও হচ্ছে আদি, ও হচ্ছে শেষ, তাই আদি এইখানে হবে হচ্ছে ভাইয়া 20, সময় t 2 সেকেন্ড, এই দেখো 2 সেকেন্ড প্লাস 1/2 ইনটু এই দেখো a, এই যে a এর মানটা কি -10 ইনটু আবার t, t এর মান হচ্ছে 2, এখানে হবে স্কয়ার। এই পুরাটাকে ক্যালকুলেশন করলে ভাইয়া সুন্দর মতো অ্যানসার চলে আসবে হচ্ছে 20 মিটার। তাহলে কি হইলো দেখো 20 * 2 কত হবে 40, 40 প্লাস কত হবে 4, 5 -5 * 4 -20, তাই দেখো এই পাশে হবে 40,
এই পাশে হবে -20, তাহলে 40 - 20 आंसर হবে ভাইয়া 20। এখন তোমরা যেটা অনেকেই জানো না যে একই ম্যাথ ভাইয়া ঘুরায় ফেরা অনেক ভাবে অনেক সূত্র দিয়ে করা যায়। তোমরা জাস্ট যেই সূত্র দিয়ে স্যার করাইছে এটাই মনে একটা কুরআন শরীফ হয়ে গেছে, এটাই মনে আল্লাহর বিধান, এর বাইরে মনে কোনো ভাবে করা যাবে না। এইটা একটা ভুল ধারণা। ম্যাথ মুখস্থ করার চিন্তা ভাবনা, ফিজিক্স মুখস্থ করার চিন্তা ভাবনা, এগুলো মাথা থেকে সরায় দাও ভাইয়া। ফিজিক্স তুমি মুখস্থ করলে আজীবনেও তুমি পরীক্ষায় ভালো করতে পারবে না। তোমার ফিজিক্স বুঝতে হবে যে কি হয়েছে, কখন বেগ বাড়ছে, কখন কমছে, কখন হার পরিবর্তন হয়েছে, কতটুকু দূরত্ব হবে, এইখানে আদি বেগ, এইখানে শেষ বেগ, এইটা আবার আদি বেগ হইলে এইটা শেষ বেগ। এই কনসেপ্টগুলো যখন তোমার মাথায় ঠিক থাকবে, তুমি যখন ঠিকঠাক চিত্র আঁকতে পারবা, ফিজিক্স অটো হবে, ফিজিক্সের ম্যাথ অটো মিলবে। এখন দেখো এই ম্যাথটা যদি আমাকে কেউ বলতো যে ভাইয়া এই সূত্র ছাড়া কি অন্য সূত্রতে করা যায়, তাহলে আমি করে দিতাম। দেখো আমি জাস্ট কিছুই না, আমি লিখতাম S3 is equals to U plus V divided by 2 into T। এইটাও হচ্ছে ভাইয়া একটা দূরত্ব নির্ণয়ের সূত্র। এখন তোমরাই জানো ভাইয়া আদি বেগ মানে হচ্ছে এইটা, এই ক্ষেত্রে আদি বেগ হচ্ছে ও, তার মানে কি 20, শেষ বেগ মানে কি 0, এ দেখো 0 ডিভাইডেড বাই 2 ইনটু টি। টি এর মান কত, এই যে 2 সেকেন্ড, তাহলে কি দেখো 20 যোগ 0 মানে কি 20, 20 কে 2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 10, আর 10 কে আবার 2 দ্বারা গুণ করলে হয়ে যাবে আবার 20। তাহলে এইখানে অ্যানসার আসবে ভাইয়া 20 মিটার। তার মানে একই মানের ম্যাথ আমি দুই সূত্রতে বসায়া এই মানটাই পাইতেছি। তাই দেখো S3 হচ্ছে ভাইয়া আমার 20 মিটার। আমার কাছে প্রশ্নে চাইছিল ভাইয়া যে শুরু হতে শেষ পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব, শুরু হইছে এইখান থেকে, শেষ হইছে এইখানে গিয়া, পুরাটাতে S1 S2 আর S3 এই তিনটার যোগফল হইছে। তাইলে ভাইয়া আমাকে যদি লাস্টে মতামত দিতে বলে, তাহলে আমি কি লিখতে পারবো না যে S টোটাল মানে কি তিনটার যোগফল, তাহলে কি হবে S1 প্লাস S2 প্লাস S3 বা 50 প্লাস 2400 প্লাস 20 বা হবে হচ্ছে 2470 মিটার। এইটাই হচ্ছে ভাইয়া এই ম্যাথের আনসার। খুবই সহজ ম্যাথ, বুঝলে চিত্রটা বুঝতে হবে, আমার কথার সাথে মিলাইতে হবে। প্রশ্নটা আগে খাতায় তুলবা, তোলার পর আমার চিত্রের সাথে একটু ভিডিওটা পজ করে পুরাটা প্রশ্ন মিলাবা, মিলাই যদি মনে হয় যে বুঝতেছি আসলে ভাইয়া কি বলছে, এরপরে ম্যাথগুলো দেখা শুরু করবা। ইনশাআল্লাহ সবকিছু বুঝার মতো ভাইয়া, কোনো আহামরি আধ্যাত্মিক কোনো বিষয় না, যা হইতেছে বাস্তবধর্মী জিনিস হচ্ছে যে একটা বস্তুর বেগ আগে কম ছিল, বাড়ছে, তো বাড়ার কারণে ও রাস্তা দিয়ে চলছে, চলার ফলে রাস্তা দিয়ে এই নির্দিষ্ট পরিমাণ দূরত্ব গেছে, সবকিছু বাস্তব জিনিস ভাইয়া। তো এটা যদি বুঝা যাও, আমাদের কি এখন 2 নাম্বার ম্যাথে যেতে হবে। 2 নাম্বার ম্যাথটা ভাইয়া বলছিল যে বস্তুটিকে থামাতে বাধাদানকারী বল নির্ণয় করো। শুনো, বাধাদানকারী বল নির্ণয় করতে বলছে। আমি একটু এই পাশ মুছি। আগে তোমাদের বুঝতে হবে, কি আগে বুঝতে হবে যে বাধাদানকারী বল কি। মনে করো আমার এই দিকে মনে করো একটা গাড়ি আমাকে ধাক্কা দিতে চাবে, তো আমি ওই গাড়িটাকে আমাকে ধাক্কা দিতে দিব না, আমি চাইবো যে ওকে বাধা দিতে। তো এই কারণে যে আমি ওর উপর একটা প্রেসার ক্রিয়েট করলাম, আর মনে করো গাড়িটার বেগ খুব কম ছিল, আমি ওকে থামাইও ফেললাম, ঠিক আছে। তো আমি যে একটা বল প্রয়োগ করে ওকে থামাইলাম, মানে ওর বেগ আগে বাড়তে চাচ্ছিল, কিন্তু আমার বল প্রয়োগে ও জিরো হয়ে গেছে বা থেমে গেছে, তার মানে কি আমি ওকে বাধা দান করছি। এই যে আমি বাধা দান করার জন্য যে বলটা প্রয়োগ করছি, এইটা হচ্ছে বাধা দানকারী বল। তার মানে শুনো ভাইয়া, বাধা দানকারী বল যখন আমি বলবো, আমরা কি জানি বল সমান সমান F সমান সমান ma। তার মানে বাধা দানকারী বল এই m, এইটা কত 3 কেজি। এখন কথা হচ্ছে এর মান কত। আমার যেই ত্বরণে ও এখানে থামছিল, এইখানে থামছিল, ওইটাই না হবে এখানে এর মান। কারণ কি বাধা দানকারী বল মানে কি থামানোর জন্য বল, বা থামানোর জন্য বলের জন্য যে ত্বরণ ইউজ করা হয় ওটা কি এইখানে ইউজ হবে। এই যে থামানোর জন্য যে ত্বরণ ইউজ করা হয় না ভাই, এটাকে মন্দন বলে, ঠিক আছে।
এখন যে এই জিনিসটাকে মন্দন বলে, তাইলে শুনো, আমি কিছুই না, এইটাকে জাস্ট এইখানে বসাবো, -10 দ্বারা গুণ, তাহলে এইটা কত হবে? এইটা হবে 3×30 -30 নিউটন। এইখানে কিছু কথা শুনো ভাইয়া, তুমি যদি এই একে ত্বরণ বলো, এই একে ত্বরণ বলো, তাহলে তুমি ওর সামনে মাইনাসটা দিতে পারবা। কিন্তু তুমি যদি ওকে মন্দন নামে ডাকো না, তাইলে ওর সামনে তুমি মাইনাস দিতে পারবা না। একই ভাবে শুনো, ওকে যদি তুমি বল ডাকো, কি ডাকো? বল, তাহলে তুমি ওর সামনে এই মাইনাস চিহ্নটা দিতে পারবা। কিন্তু তুমি যখনই ওর নাম করে দিবা বাধা দানকারী, কি? বাধা দানকারী, বাধা দানকারী বল, তখনই ভাইয়া ওর সামনে তুমি এই মাইনাসটা দিতে পারবা না। তার মানে কি, যখনই আমি ওকে একটা ঋণাত্মক নামে ডাকতেছি, তাহলে এই মাইনাসটা এই নামের ভিতরেই চলে আসতেছে, এই মাইনাসটা ওর এই নামের ভিতরেই চলে আসতেছে। তার মানে কি, হইলে তুমি ওকে বল ডাকো, তাহলে ও -30 নিউটন, কিন্তু বাধা দানকারী বল বললেই ও হয়ে যাবে 30। আর তুমি যদি ওকে ত্বরণ বলো, তাহলে হবে -10 মিটার পার সেকেন্ড স্কয়ার, কিন্তু মন্দন বললে হবে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন এইখানে আমাকে বলছে বাধা দানকারী বল কত, তাহলে বাধা দানকারী বল যেহেতু চাইছে, এইটার অ্যানসার হবে 30 নিউটন। যদি বলের মান চাইতো, আমি বলতাম -30 নিউটন, কিন্তু যখন বাধা দানকারী বল বলছে, এটা হবে 30 নিউটন। এই জিনিসটা হচ্ছে একদম কনসেপচুয়াল একটা জিনিস, মাথায় সেট করে ফেলো। এই জিনিসটা যাতে পরীক্ষাতে তোমার ভুলেও কখনো ভুল না হয়, এইটা যদি বুঝে যাও, আমরা পরের ম্যাথে চলে যাব। শুনো ভাইয়া, এখন আমরা যে জিনিসটা পড়বো, এইটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। একটু শুনলেই বুঝতে পারবো বিষয়টা কি। শুনো, আমি যদি চিন্তা করি যে এই পাশ থেকে একটা গাড়ি আসতেছে আর এই পাশ থেকে একটা গাড়ি আসতেছে, দুইটা মুখোমুখি, মনে করো এইভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এখন এইখানে কি হয়েছে? ওদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে, ওদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে। এখন এইখানে তারা এখানে বলতেছে যে যদি এই যে সংঘর্ষ, এর মাঝখানে তৃতীয় কোনো বল না কাজ করে, শুধুমাত্র ওর বল আর ওর বল কার্যকর থাকে, তাহলে এই সংঘর্ষের পরে যে মোট ভরবেগের মান থাকবে না ভাইয়া, এইটা অপরিবর্তিত থাকবে। তার মানে শুনো, সংঘর্ষের আগে কি একটা ভরবেগ ছিল, আর সংঘর্ষের পরেও কি ওদের একটা ভরবেগ হবে। তার মানে কি, যদি ওদের মাঝখানে তৃতীয় কোনো পক্ষ এসে অ্যাটাক না করে, মনে করো দুইটা গাড়ির মাঝখানে যদি একটা ট্রাক এসে ঢুকে যায়, তখন তো জিনিসটা ভিন্ন হবে। কিন্তু শুধু যদি দুইটা গাড়ি থাকে, তাহলে ওদের যে জিনিসটা হবে, তাহলে ওদের ভরবেগের মানটা অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, এখন এই জিনিসটা দেখার জন্য আগে আমরা একটা চিত্র আঁকবো। দেখো, এই দেখো, মনে করো এইটা হচ্ছে একটা গাড়ি বা একটা বস্তু, আর এইখানে হচ্ছে আরেকটা গাড়ি বা বস্তু। আমি এইটাকে ধরবো হচ্ছে m1 আর এইটাকে ধরবো m2। এই m1 আর m2 হচ্ছে এই দুইটার ভর, আর এই দুইটার অবশ্যই বেগ আছে, একটাকে v1 একটা v2। এখন আমি ওকে এই বরাবর যাত্রা করাবো, তাহলে ও গিয়ে ওকে একটা ধাক্কা দিবে। ধাক্কা দেওয়ার ফলে কি হবে, ও যখন ওকে ধাক্কা দিবে, ও ওকে আবার রিভার্স ধাক্কা দিবে। তুই আমাকে কেন ধাক্কা দিছিস, তোকেও ধাক্কা দিব, এই এরকম কাহিনী। দেখো, তাইলে কি হবে, এইখানে ওকে যে ও ধাক্কা দিছে, ওকে ও ধাক্কা দিছে, এই কারণে ও এদিক যাবে, কিন্তু ও যে আবার ওকে ধাক্কা দিতেছে, এই কারণে ও এই দিকে আসবে। ঠিক আছে, এখন এইখানে ভর কি সব সেম ছিল, m1 m2, এইটা এখানে v1 v2 এখন লেখার দরকার নেই। এখন এইখানে যে জিনিসটা বুঝার জিনিস, এইটা একটু শুনো ভাইয়া। ও যদি ওকে এখানে f1 বলে ধাক্কা দেয়, তাহলে ও এই পাশে f1 বলে যাবে, কারণ কি ও তো ওকে f1 বলে ধাক্কা দিছিল, তাহলে ও এই পাশে যাবে ও f1 বলে। কিন্তু ও যে ওকে ধাক্কা দিছে, এইটা এই বরাবর দিছে, এবং এইটার মান হবে f2। আমরা অনেকে এই জিনিসটাতে গোলায় ফেলবো ম্যাথ করার সময়, তো এইটা কিভাবে গোলায়, কেন গোলায়, এটা তো ম্যাথ করার সময় বুঝবা, কিন্তু এখন শুনে রাখো, ও ওকে এই বরাবর ধাক্কা দিছে, তাই ও এই বরাবর f1 বলে যাচ্ছে, এবং ও ওকে এই দিকে ধাক্কা দিছে, তাহলে ও এদিকে f2 বলে ধাক্কা দিছে। এখন এইখানে হচ্ছে আমরা একটু ইকুয়েশন সলভ করব।
ইকুয়েশন সলভ কি, আমি বলতেছি কি এই যে জিনিসটা প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তার মানে কি এই দুইটা সমান আর কি একে অপরের বিপরীত, তাহলে একটা যদি F1 হয় আরেকটা হবে F2 কিন্তু বিপরীত মানে -F2। ঠিক এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র থেকে পেয়েছি। তাহলে কি হবে F সমান সমান ma, এখন F1 হলে কি m1 a1 আবার মাইনাস ma, তাহলে F2 হইলে m2 a2। এখন দেখো এই m1 লিখলাম, এর সূত্র আমরা কি জানি v - u ডিভাইডেড বাই t। এখন এইখানে v আর u এইটা 1 1 হবে, কিন্তু t এর মধ্যে আমরা 1 দিব না, কেন দিব না একটু পর বলতেছি। দেখো -m2 ইনটু কি হবে v - u ডিভাইডেড বাই t। এইখানে 2 দিব, কিন্তু t এর মধ্যে 1 দিব না বা 2 দিব না। কেন দিলে একটু বলে নি, একটা সংঘর্ষ হয়েছে, তো এই গাড়ির সংঘর্ষ হয়েছে, তাহলে ওর জন্য সময় 10 সেকেন্ড আর ওর জন্য কি 20 সেকেন্ড হইবে, ওদের দুইজনের মাঝখানে সংঘর্ষ হয়েছে, তার মানে কি দুইজনের সময় সেম না। ও যদি এমনি এমনি উলট পালট খায় তাহলে দুইজন তো একই সময় সংঘর্ষে উলট পালট খাইছে, তো দুইজনের ক্ষেত্রে কি সময় সেম, তো সেম হলে তো আমার আলাদা করে নাম দেওয়ার দরকার নেই, এইখানে বেগ আর ভর আলাদা তো আলাদা নাম দিছি। এখন শোনো এই m1 কি হবে এই v1 এর সাথে গুণ, আবার মাইনাস m1 u1 এর সাথে গুণ, নিচে লেখো t is equals to মাইনাস m2 v2 এর সাথে গুণ, কিন্তু এই মাইনাসে আর মাইনাসে হয়ে যাবে প্লাস, প্লাস কি হবে প্লাস হবে হচ্ছে এখানে m2 u2। ঠিক আছে গেল। এখন নিচে কি আছে, নিচে আছে ভাইয়া t। ঠিক এখন শুনো একটু শুনো, এইখানে t আছে এইখানেও t আছে, আমি কি এখন দুটো পাশ থেকে t কেটে দিতে পারি না, t বাদ একবারে, তাহলে t যদি বাদ হয় এই দাগের দরকার নেই, সরাই দাও, এই দাগের দরকার নেই, সরাই দাও। এখন কি হবে শুনো, m1 v1 মাইনাস m1 u1 মাইনাস m2 v2 প্লাস m2 u2, আমি কিছুই না এইটাকে এই পাশ নিয়ে আসবো, কারণ কি OV এক পাশে থাকলে ভালো দেখা যাবে। দেখি কি হবে m1 v1 এই পাশে নিয়ে আসলে প্লাস m2 v2 ইজ ইকুয়ালস টু হবে, এখন ওকে এই পাশে মাইনাস আছে ওই পাশে নিলে কি হবে প্লাস, প্লাস কি হবে দেখো m1 u1 প্লাস m2 u2। এখন এইটাই তো হইছে আমার সূত্র। এইটাই হচ্ছে এই পুরা জিনিসের প্রমাণ, এবং এই সূত্র দ্বারা আমরা ম্যাথ করব। এখন ম্যাথ যে করব আগে তোমার ভালোভাবে জানতে হবে কোনটা কি। এটা হচ্ছে প্রথম বস্তুর ভর, এটা হচ্ছে প্রথম বস্তুর শেষ বেগ, এটা দ্বিতীয় বস্তুর ভর, এটা দ্বিতীয় বস্তুর শেষ বেগ, এটা প্রথম বস্তুর ভর, এটা হচ্ছে প্রথম বস্তুর আদি বেগ, এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর, দ্বিতীয় বস্তুর আদি বেগ। এই জিনিসগুলো যদি বুঝা হয়ে যায় ভাইয়া, আমরা এখন একটা ম্যাথের দিকে চলে যাব। চলো ম্যাথটা শোনো ভাইয়া, এইখানে বলতেছে যে 2 কেজি ও 3 কেজি ভরের দুটি বস্তু একই দিকে যথাক্রমে 5 মিটার পার সেকেন্ড ও 3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল অবস্থায় সংঘর্ষ করে। ঠিক আছে, এইভাবে সংঘর্ষ করছে, কিন্তু সংঘর্ষের দিক কি একই দিক। আচ্ছা ভালো কথা, এখন সংঘর্ষের পর প্রথম বস্তুর বেগ 3 মিটার পার সেকেন্ড হলে দ্বিতীয় বস্তুর বেগ কত হবে? খুবই সুন্দর প্রশ্ন, করা যাবে, কিন্তু ম্যাথ সলভ করতে পারার চেয়ে বড় কথা হচ্ছে ম্যাথ বুঝতে পারা। ম্যাথ যদি তুমি সলভ করতে পারো তার মানে তুমি একটা ম্যাথ দেখছো সলভ করলা, কিন্তু ম্যাথ যদি বুঝতে পারো এরকম একাধিক ম্যাথ করতে পারবা আর আরেকজনকে বুঝাইতেও পারবা। শুনো,
আমাকে বলতেছে কি 2 কেজি ও 3 কেজি ভরের দুটি বস্তু একই দিকে যথাক্রমে 5 মিটার পার সেকেন্ড ও 3 মিটার পার সেকেন্ড গতিশীল অবস্থায় সংঘর্ষ করে। ওরা দুইজন দেখো, একজন এই দিকে আসছিল, একজন এই দিকে আসছিল, ওরা দুইজন একই দিকে যাত্রা শুরু করছে, এই যে এই দিক মনে করো, কিন্তু ওর ব্যাগ একটু কম ছিল, ওর ব্যাগ একটু বেশি ছিল, ও গিয়ে ওকে পিছন দিয়ে ধাক্কা মেরে দিয়েছে। ঠিক আছে, এখন এই ধাক্কা মারার ফলে ওদের একটা সংঘর্ষ হয়েছে। এখন এই সংঘর্ষের পরে বলতেছে প্রথম বস্তুর বেগ হয়ে গেছে 3 মিটার পার সেকেন্ড, তাহলে দ্বিতীয় বস্তুর বেগ কত? যা বলছে সবগুলা লেখো, সবগুলা লেখো, কোনো কাজ নেই, জাস্ট লিখবো প্রথম বস্তুর ভর m1 সমান সমান হবে হচ্ছে 2 কেজি, দ্বিতীয় বস্তুর ভর m2 সমান সমান 3 কেজি, প্রথম বস্তুর বেগ আদি বেগ আর কি u1 সমান সমান 5 ms ইনভার্স 1, দ্বিতীয় বস্তুর আদি বেগ u2 সমান সমান 3 ms ইনভার্স 1। এরপরে কি শেষটি হচ্ছে প্রথম বস্তুর শেষ বেগ হবে হচ্ছে 3 ms ইনভার্স 1, তাইলে দ্বিতীয় বস্তুর শেষ বেগ কত? এইটাই হচ্ছে পুরা ম্যাথের কাজ কারবার ভাইয়া। আমার কাজ কি, আমি যে সূত্রটা মাত্র প্রতিপাদন করছি এইটা লিখে ফেলা। দেখো আমরা জানি m1 u1 প্লাস m2 u2 is equals to m1 v1 প্লাস m2 v2, এইটা তো ভাই আমরা জানি। এখন আমি কি করব, আমি কিছুই না, জাস্ট সবগুলোর মান বসাবো। শোনো, m1 এর মান 2, v1 এর মান, আচ্ছা v না, এটা তো u, সরি u1 এর মান কত? u1 হচ্ছে 5 প্লাস m2 এর মান 3, u2 এর মান 3 is equals to m1 এর মান 2, v1 এর মান 3 প্লাস m2 এর মান 3, v2 এর মান জানি না। হইল কিছুই না, ক্যালকুলেশন 5 দুগুণে 10 যোগ 3 তিরিকা 9, ঠিক আছে। এই পাশে এইটা কি আকার আছে? যোগ, এই দেখো যোগ, এই পাশে আনলে হবে বিয়োগ, বিয়োগ 3 দুগুণে 6 is equals to 3v2। এতটুক যদি ভাই বুঝে যাও, এরপরে দেখো 10 আর যোগ 9 কত? 19, 19 থেকে 6 চলে গেলে, 19 থেকে 6 চলে গেলে হবে 13, 13 সমান সমান 3v2 বা v2 সমান সমান হচ্ছে 13/3 বা মানটা আসবে হচ্ছে ভাইয়া কত? 4.33 ms ইনভার্স 1। কত? 4.33 ms ইনভার্স 1। ভাইয়া আমার একটা সংঘর্ষ হয়েছে, সংঘর্ষটা একই দিকে হয়েছে, আদি বেগ এত এত ছিল, ভর এত এত ছিল, সংঘর্ষের পরে প্রথম বস্তু এই বেগে ছুটে বের হয়ে গেছে। এখন দ্বিতীয় বস্তুর বেগ চাইছিল কত হবে, এইটাই হচ্ছে দ্বিতীয় বস্তুর বেগ। এরই মাধ্যমে আমাদের এই ম্যাথটাও শেষ হয়ে গেল। চলো আমরা এখন পরের ম্যাথে চলে যাই। শুনো, পরের ম্যাথটাতে কি বলতেছে? পরের ম্যাথটাতে বলতেছে যে 200 কেজি ভরের একটি বস্তু 16 মিটার পার সেকেন্ড বেগে 500 কেজি ভরের একটি স্থির বস্তুর সাথে সংঘর্ষ করে একত্রে কত বেগে গতিশীল হবে। তার মানে ওরা এখন একসাথে কত বেগে গতিশীল থাকবে, মনে করো একসাথে, এইটা জানতে চাচ্ছে। আমার যা যা দেওয়া আগে আমি এইটা লিখে ফেলবো। দেখো ডাক দিলাম, এইখানে কি দেওয়া? 200 কেজি ভরের একটি বস্তু m1 200 কেজি 16 মিটার পার সেকেন্ড বেগে, আদি বেগ u1 16 মিটার পার সেকেন্ড, 16 মিটার পার সেকেন্ড বেগে 500 কেজি ভরের m2 500 কেজি, 500 কেজি ভরের একটি স্থির বস্তুকে, মানে আদি বেগ u2 0 মিটার পার সেকেন্ড, স্থির হইলে বেগ 0 হবে, বস্তুর সাথে সংঘর্ষ করে একত্রে কত বেগে গতিশীল হবে। এখন
এইখানে ওরা একসাথে কত বেগে গতিশীল হবে এইটা জানতে চাইছে। শুনো কি করব, আমরা সূত্র জানি m1 u1 প্লাস m2 u2 is equals to m1 v1 প্লাস m2 v2। ঠিক, এখন যখন ওরা একত্রে বেগ চাইছে না ভাইয়া, তখনই আমি এইখানেও 1 দিব না, এইখানেও 2 দিব না। এখন কি হবে দেখো, এখন হবে m1 u1 প্লাস m2 u2 is equals to v কমন নিয়ে নিব। v কমন নিলে কি হবে, m1 প্লাস m2। এখন এই v এর সাথে m1 প্লাস m2 টা গুণ আকারে আছে, এইটাকে এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে। তো চিন্তা করো যে আমি v টাকে এই পাশে লিখলাম, আর এই যে ও আছে না, ওকে ওই পাশে লিখলাম। দেখো m1 u1 প্লাস m2 u2 জাস্ট ক্যালকুলেশনের সুবিধার্থে। এবং ওকে কি ভাগ করার কথা ছিল, তাহলে ভাগ করে দেই, নিচে ও নিচে, এই দেখো m1 প্লাস m2 ইজি ক্যালকুলেশন ভাইয়া। এখন কি জাস্ট মান বসাইতে হবে। দেখো 200 ইনটু 16 প্লাস 500 ইনটু 0 ডিভাইডেড বাই 200 যোগ 500। ভাইয়া এইখানে অ্যানসার আসবে হচ্ছে 4.5714 4.5714 মিটার পার সেকেন্ড। বেগের মান কি হবে, মিটার পার সেকেন্ডে। এইটাই ছিল হচ্ছে ভাইয়া এইখানে ম্যাথ। এই ম্যাথগুলা খুবই সোজা সাপটা ম্যাথ, খালি কথাগুলা বুঝতে হবে, ওই কথা অনুযায়ী কাজ করতে হবে। আমি কিছুই করিনি, ওরা যা বলছে ওই কাজটা করছি। এই ম্যাথ বুঝে গেলে আমরা পরের একটা ম্যাথে চলে যাই। দেখো ভাইয়া পরের প্রশ্নটাতে কি বলছে, এইখানে বলতেছে যে সবুজ ও শাহিন দুই বন্ধু। এই যে ও ধরো ও হচ্ছে সবুজ, ও হচ্ছে শাহিন, ওরা দুই বন্ধু। ওদের ভর যথাক্রমে 50 কেজি ও 55 কেজি। দুই বন্ধু 120 কেজি ভরের একটি স্থির নৌকার দুই প্রান্ত হতে বিপরীত দিকে, দেখো ও লাফ দিছে এই দিক, ও লাফ দিছে ওই দিক, বিপরীত দিকে যথাক্রমে 4 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড বেগে লাফ দেয়। লাফ দেওয়ার পর নৌকাটি কোন দিকে কত বেগে যাবে একটু বোঝার চেষ্টা কর। যখন ও লাফ দিবে না ভাইয়া, তখন এই যে নৌকার কোনাটা না, এই প্রান্তটা ও কি করবে, ওর পা দিয়ে এইখানে একটা বল প্রয়োগ করবে এবং সামনের দিকে ড্রাইভ দেওয়ার চেষ্টা করবে। ঠিক একই ভাবে ও ওর পা দিয়ে এই কর্নারে একটা বল প্রয়োগ করবে এবং সামনের দিকে একটা ডাইভ দেওয়ার চেষ্টা করবে। তো ও একটা পা দিয়ে একটা বল এই বরাবর প্রয়োগ করলো, ওর পা দিয়ে এই বরাবর একটা বল প্রয়োগ করলো। এখন নৌকা বেচারা যাবে কোন দিকে, যেই দিকে ওর এই মানটা বেশি আসবে ওই দিকে যাবে। এখন কোন দিকে যাবে, কত বেগে যাবে, এইটা আমাদেরকে বের করতে হবে। শোনো, যা যা দেওয়া আগে লিখে নেই, কথা না বলে যা যা দেওয়া আগে লিখতে হবে। আমি বলো শুনো, সবুজ ও শাহিন যথাক্রমে এত এত বেগে লাফ দেয়, তাহলে ও সবুজ ও শাহিন, এবং ওদের ভর কি যথাক্রমে 50 কেজি ও 55 কেজি। তাই ধরো m1 মানে সবুজের ভর 50 কেজি, m2 মানে শাহিনের ভর 55 কেজি। শাহিন নটির পোলাকে ধরে ফেল নাকি মিম। এখন দেখো নৌকা m3, নৌকার ভর 120 কেজি, ঠিক আছে। এরপরে কি, এখন বলছে ওদের বেগ, একজনের আদি বেগ u1 হচ্ছে 4 ms ইনভার্স 1, আরেকজনের আদি বেগ u2 হচ্ছে 5 ms ইনভার্স 1। এখন আমাকে চাইছে শেষ বেগের মান কত, দুই জনের যে বল প্রয়োগ হবে। আচ্ছা ওয়েট, এখানে তো একটা জিনিস বা মিস করছে, ওয়েট এখানে তো আরেকটা কথা মিস করছে। এইখানে তো নৌকা তো স্থির, তো নৌকা স্থির লেখা লাগবে না, u3 is equals to 0 ms ইনভার্স 1। এখন কি
এইখানে সবকিছু লিখলাম, কিন্তু শুনো এই যে জিনিসগুলো হয়েছে না, আমি একটু যদি জিনিসটা আরেকটু ব্যাখ্যা করি। ও কি করছে, ও তো প্রথমে নৌকার প্রান্তে স্থিরভাবে দাঁড়াইছে, দাঁড়ায় মনে মনে প্রস্তুতি নিছে, আল্লাহর নাম নিছে 2 বার, পরে কি করছে, পরে ডাইভ দিছে। ও একই কাজ করছে। তো ও যখন গিয়ে ওইখানে দাঁড়াইছিল মনে মনে, তখন কি হয়েছিল এটা একটু শুনো, এটা একটু শুনো, এইখানে বুঝার জিনিস আছে, এইখানে একটু চেঞ্জেস করব আমি। দেখো ও যখন দাঁড়াইছিল তাহলে ওইটা হবে ওর আদিবেগ। তো সবাই তো প্রথম অবস্থায় ভাইয়া স্থির ছিল না, সবাই তো দেখো এই যে কি হবে u2 0 ms ইনভার্স 1 u3 0 ms ইনভার্স 1। যখন ও লাফ দেয়, ও লাফ দেয়, নৌকাও স্থির আছে, তার মানে কি তিনজন স্থির, তার মানে তিনজনের আদিবেগ হবে 0 মিটার পার সেকেন্ড। এখনই আমার একটা ছোট্ট ভুল হয়ে যেতে নিয়েছিল, এই ভুলটাই আমি তাড়াহুড়া করে ঠিক করে নিলাম। দেখো এখন যখন লাফ দিবে, তাহলে লাফ দেওয়ার সময় ওর বেগ একজনের v1 4 মিটার পার সেকেন্ড, ওর v2 5 মিটার পার সেকেন্ড, এবং এই যে v3 না, এইটার মান আমরা জানি না। নৌকা কত বেগে কোন দিকে যাবে এইটাই আমরা জানি না, এইটাই প্রশ্ন চাইছে। এই v3, এই দেখো, আরে মার্কারের কি কালি শেষ নাকি, v3 সমান সমান হোয়াট, এইটাই আমাকে বের করতে হবে। এখন আমি কি লিখবো, আমরা এতক্ষণ দুইটা দিয়ে দেখছিলাম ভাইয়া, m1 u1 m2 u2, ঠিক আছে এরকম। এখন যখন তিনটা চলে আসছে, আমার তিনটা দিয়েই দেখা লাগবে, m1 u1 প্লাস m2 u2 প্লাস m3 u3, ক্লিয়ার, is equals to m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3। সবগুলোর মান জানা আছে, শুধুমাত্র v3 এর মানটা বের করতে হবে, কিছুই না, জাস্ট মান বসাই দিব, সব মান বসাই দিব। m1 এর মান 50 গুণ হবে বেগের মান u1, u1 কি 0, দেখো 0 0 প্লাস m2 এর মান 55 ইনটু u2 এর মান 0, m3 হবে হচ্ছে 120 কিন্তু u3 এর মান 0, is equals to m1 মানে কি 50, বেগ হবে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড ইনটু 4 প্লাস m2 মানে হচ্ছে 55 ইনটু v2 এর মান হবে 5 প্লাস m3 মানে হচ্ছে 120 v3। v3 এর মানটাই তো জানি না, এইটাই বের করতে হবে। আমার এখানে একটা বস্তু যদি থাকে একটা ধরতাম, দুইটা বস্তু আসছে m1 u1 m2 u2 ধরছি, তিনটা বস্তুর ক্ষেত্রে কি তিনটা নিয়ে ধরা লাগবে, চারটা থাকলে চারটা নিয়ে ধরতাম, সমস্যা নাই তো। এখন দেখো এই পাশে সবগুলা হয়ে যাবে ভাইয়া 0, কোনো কিছুকে 0 দ্বারা গুণ করলে 0, আবার যোগ করলে কি 0ই। এখন 4 5 20 200, দেখো 200 প্লাস 55 ইনটু 5 5 5 25 250 আর 5 5 25 275 275 প্লাস 120 v3। এখন আমি যদি এই পুরোটাকে একবারে নিয়ে এসে ক্যালকুলেশন করি তাহলে কি হবে শুনো, ফার্স্ট অফ অল ও এই পাশে চলে আসবে, শুনো দেখো এইখানে যে জিনিসটা ভুল হয়ে যেতে নিছিল এইটা এখন আবার একটু ঠিক করে নেওয়া লাগবে। ও লাভ দিছে এই দিকে, ও লাভ দিছে এই দিকে, ও এই দিকে, ও এই দিকে, দুইজন একে অপরের বিপরীত। আমি যদি বলি ও হচ্ছে প্লাস আর ও হচ্ছে মাইনাস, কোন ভুল আছে? ও যে দিক ও তো বিপরীত দিক, তার মানে ও প্লাস হইলে ও তো প্লাস হইতে পারবে না, ওকে কি বিপরীতটা হইতে হবে, ও হবে মাইনাস। তাইলে এই 4 যদি প্লাস হয় তাহলে এই 5 হবে মাইনাস, কিছুই না, এইখানে জাস্ট এই 5 এর আগে আছে না ভাইয়া একটা মাইনাস দিয়ে দাও, বাস এই ছোট্ট একটা জিনিসই। তাহলে মাইনাস যদি দেই তাহলে এইখানে একটা মাইনাস চিহ্ন আসবে, এই যে মাইনাস, বাস এবার ঠিক আছে। তাহলে দেখো 200 মাইনাস 275, তাহলে কি মাইনাস 75, তাহলে মাইনাস 75 কে এই পাশে আনলে হবে 75, 75 সমান সমান 120 v3। তাহলে v3 এর মান কত?
v3 এর মান হবে হচ্ছে 75 ভাগ 120। যেই মানটা আসবে হচ্ছে 75 কে 120 দ্বারা ভাগ করলে 0.625 ms ইনভার্স 1। ভাইয়া মতামত দেওয়ার সময় চলে আসছে যে কত বেগে কোন দিকে চলবে। ভাইয়া এত বেগে চলবে, এখন কোন দিকে চলবে এইটা বোঝার জন্য আগে শোনো, ওর সামনে কিছু নাই মানে কি ভাইয়া, ওর সামনে একটা মনে মনে প্লাস আছে না। এখন আমি প্লাস ধরে নিছিলাম এই দিককে, এই বরাবর যে দিক এইটাকে আমি প্লাস ধরছিলাম, আর এই বরাবর দিককে মাইনাস ধরছিলাম। তা ওর মানটা যেহেতু প্লাসে আসছে, তার মানে ভাইয়া ও এই দিকে যাবে। এখন এই দিক মানে কি, ও যদি সবুজ হয়, ও যদি শাহিন হয়, তাহলে সবুজ যেই দিকে লাফ দিয়েছে ওই দিকে যাবে। এইটাই হচ্ছে এই প্রশ্নের মতামত। তুমি যখনই এইখানে প্লাসে মাইনাস এই দুইটা জিনিস পার্থক্য করা ভুলে যাবা, ম্যাথ ভুল হয়ে যাবে। দেখো একটা যদি প্লাস হয় বেগের মান, আর একটা মাইনাস ধরতে হবে। এটা আমি কেন প্লাস মাইনাস ধরতেছি, ওরা কি অ্যাকুরেটলি প্লাস মাইনাস? না ভাইয়া, ওদেরকে আমি জাস্ট দিকটা চিন্তা করার জন্য প্লাস মাইনাস ধরে নিচ্ছি। এইটাই হইলো কথা। এইটা হইলো এই ম্যাথের মান হচ্ছে এইটাই। আমরা লাস্টে মতামত দিব যে লাফ দেওয়ার পর নৌকাটি সবুজ যেই দিকে লাফ দেয় সেই দিকে 0.625 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হবে। এই ছিল প্রশ্ন। সম্পূর্ণ ক্লাস জুড়ে ভিডিওটা দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ। আজকে চ্যাপ্টার 3 এর লেকচারটা এই পর্যন্তই। কারণ কি আজকে যদি পুরো ক্লাসটা করাইতে হয় তাহলে অত্যন্ত সময়ের প্রয়োজন, যেটা হচ্ছে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার ভিডিও হয়ে যাবে, যেটা আমি আসলে করতে চাচ্ছি না। এই কারণে এটাকে পার্ট করে দিলাম। তো তোমরা যদি নেক্সট পার্ট চাও অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা, নোটিফিকেশন অন করে রাখবা, আর কি লাইক দাও, কমেন্ট করো। এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।